স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দেই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা সেসব অতিথিরা আমাদের খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির দলীয় সংসদ সদস্য সাদাত হোসেন সেলিম। অনেক ধন্যবাদ জনাব সেলিম যুক্ত হয়েছেন আমাদের সাথে। এবং দর্শক, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এরই মধ্যে শফিকুল আলম, সাবেক প্রেস সচিব। আপনাকেও নিশ্চয়ই স্বাগত জানাই। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে দেখতে পাবো। এবং আরেকজন অতিথি দর্শক আমাদের সাথে মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, জামাত ইসলামের দলীয় সংসদ সদস্য। তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন। সাদাত হোসেন সেলিম, আপনাকে দিয়ে যে শুরু করি সেটা হচ্ছে প্রথমত বাজেটটি নিয়ে ছোট করে একটু মন্তব্য আপনার কাছ থেকে শুনতে চাই। বিরোধী দল বলছে যে এটি আসলে জনবান্ধব বাজেট নয় এবং এখানে হয়তো আরো অনেক কিছু যুক্ত করার সুযোগ ছিল। সেই হিসেব করে আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, বিরোধী দল কি কারণে জনবান্ধব নয় এটা বলার তো কোনো কারণ অন্তত খুঁজে পাই না। কারণ আমাদের তরফ থেকে আমাদের সংসদীয় নেতা, সংসদের প্রধানমন্ত্রী, তিনি বলেছেন এটা জীবন বান্ধব একটা বাজেট। তো ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে জীবন বান্ধব। একজন মানুষের জীবনকে সহজ করার জন্য, জীবনযাত্রাকে সহজ করার জন্য একটা বাজেটে যা যা থাকা দরকার, এই ভঙ্গুর অর্থনীতির মধ্যে দিয়ে সরকার সীমিত সম্পদের মধ্যে দিয়ে একটা লুণ্ঠিত একটা অর্থনীতিতে সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়ার পরেও যে ধরনের একটা বাজেট দিয়েছে, এটা অবশ্যই জনবান্ধব, অবশ্যই জনগণের পক্ষের বাজেট। অবশ্যই আপনার এই বাজেটের পরে মানে বাজারে এটা কোনো আঁচ পড়ে নাই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রায় 61টা আইটেমের উপর থেকে শুল্ক প্রত্যাহার কমিয়ে আনা, এবং পরবর্তীকালে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু তিনি নিজের থেকেই অনেক ছাড় দিয়েছেন। তো সব মিলিয়ে আসলে বিরোধী দল, আমরা তো সংসদে ছিলাম, তাদের বক্তব্য শুনেছি, বিরোধী দল এই সাপোর্ট করা ছাড়া কোনো কথা বলে নাই। তবে আজকে দেখলাম, আমি যখন সংসদ থেকে বেরিয়ে আসি তখন ওনাদের জামাতের একজন নেতা, সংসদ সদস্য নাজিবুর রহমান সম্ভবত ওনার নাম, উনি প্রেসকে কিছু একটা বলছিলেন। তো সম্ভবত সেখান থেকে ওনারা বলছেন আর কি, এটা বলার জন্য বলা, কারণ বিরোধী দল যদি কিছু না বলে, যদি তারপর সংবাদের শিরোনামে যদি না থাকে, তাহলে এটা কেমন করে হবে? সেই ক্ষেত্রেই সেটা এটা বলা হয়েছে আর কি। আর যে কথাটা বললে আপনার সংবাদ ক্যাচিং হবে, যে কথাটা বললে আকর্ষিত হবে, সেই কথা বলা যায় এক অর্থে এখন রাজনীতিবিদরা আসলে সংবাদ মাধ্যমে কিভাবে কথা বললে পরে তারা একটু সকলের কাছে আলোচিত হবে সেই বিষয়টা শিখে গেছেন। এটা অনেকে শিখে গেছেন, অনেকে শেখার চেষ্টা করছেন, কারণ এটা এখন একদম ট্রেন্ড হয়ে গেছে এরকম। এটা আমাদের সাথে আছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। আপনাকে ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আমরা যদি সাদাত হোসেন সেলিম আরেকটি প্রসঙ্গ একটু টানি, সেটি হচ্ছে আমরা আজকে ট্রাইব্যুনাল 2-এ আমরা দেখেছি যে জাসদ সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তার হচ্ছে মামলার রায় হয়েছে এবং সেখানে 3টি যে অভিযোগ, রাজনৈতিক নিপীড়ন এবং নির্যাতনের দায়ে তার 10 বছর, 6 নম্বর অভিযোগে অপরাধী ষড়যন্ত্র এবং প্রযোজনা দায়ে হচ্ছে 10 বছর এবং 1 লাখ টাকা অর্থ জরিমানা করা হয়েছে। কিন্তু এটি নিয়ে এরই মধ্যে বেশ কিছু গণমাধ্যম থেকে শুরু করে এবং পর্যবেক্ষণ বিশেষ করে বলা হচ্ছে যে সাজাটি অনেক কম হয়ে গেছে। প্রথমত সেই জায়গায় সাজাটি হয়তো আরও একটু কঠোর হওয়ার সুযোগ ছিল। এখানে কি আসলে ট্রাইব্যুনাল কিছুটা কি আপনার কাছে কি মনে হয় যে শিথিলতা দেখিয়েছে? আমার কাছে অবশ্যই মনে হচ্ছে যে হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড, এটা যে কোনো কারণেই হোক ট্রাইব্যুনাল জাতির প্রতি সুবিচারকরণে আর কি। আমার যতদূর মনে হয় আগস্ট মাসের 2 বা 3 তারিখে বা 4 তারিখে মানে শেখ হাসিনার সাথে তার একটা কথোপকথনের রেকর্ড আমরা দেখেছি। একটা আন্দোলনকে দমন করার জন্য, তারপরে আরও শক্ত হওয়ার জন্য, তারপর সরাসরি গুলি করার জন্য বিভিন্ন কথাবার্তা তিনি বলেছেন। এই ফ্যাসিস্ট সরকারের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফ্যাসিবাদ কায়েম করার জন্য হাসানুল হক ইনুরা যথেষ্ট পরিমাণ দায়ী, একদম পুরোপুরি দায়ী, এবং তাদের কারণেই আজকের জাতি দীর্ঘ 17 বছর নিষ্পেষণ ছিল। সেই হিসাবে তার মানে অবশ্যই সাজা কম হয়েছে। তো সবচাইতে যেটা সরকারের পক্ষ থেকে শিথিলতা দেখা যাচ্ছে যে তাদের যে কথা বলার সুযোগ দেওয়াটা, কোনো অবস্থায় এটা হয়তো এখন
মিডিয়া কাটতির জন্য এবং মিডিয়ার মধ্যে একটা ব্যাপক প্রতিযোগিতা, কে কার আগে ব্রেকিং নিউজ দেখাতে পারবে, কে কার আগে বক্তব্য প্রচারিত করতে পারবে, সেটা হোক সে আসামি হোক সে গণধিক্ষিত, তার একটা প্রতিযোগিতা চলছে। তো এই অশুভ প্রতিযোগিতার কারণেই হাসানুল ইনুরা খুব আস্ফোরণ আইন করছে। আসলে কি আজকে বলে? দেখুন, আইন কি কোনো আসামি কথা বলতে পারে সেই সময়? কোনো অবস্থায় সে কথা বলতে পারে না, কোনো অবস্থায় সে তার কোনো বক্তব্য দিতে পারে না। এটা এখন মিডিয়াও ঝাঁপিয়ে পড়ে বক্তব্য নেওয়ার জন্য। ওই আচ্ছা, সুযোগে আপনি তখন তো বারবারই মিডিয়ার কথা বলছেন। আমাদের সাথে যেহেতু শফিকুল আলম আছেন, আমরা একটু তার কাছে আসতে চাই। শুধুই কি আসলে মিডিয়াতে কথা বলবার জন্য আসামিরা কথা বলছেন বলে আপনার কাছে মনে হয়? আর একই সাথে হাসনাত কিরুর জন্য যে এই রায়টি ঘোষণা করা হলো সাজার, সেটি সরকার দলের মাননীয় এমপিও বলছিলেন যে সেটি এক ধরনের শিথিলতা বা সাজাটি কম হয়ে গেছে। আপনিও তাই মনে করেন কিনা? না, আমার মনে হয় যে এটা 10 বছর যথেষ্ট। উনি দেখবেন যে উনার বয়সটা তো বিচারে আনতে হয়। উনার বয়স, উনি 70 একজন পলিটিশিয়ান। তার এই বয়সটাকে যখন রাজনীতিবিদ, যখন জাজরা এটা জাজমেন্ট গুলো দেন, তখন তো এইটা আনে যে 10 বছর পরে উনার কি অবস্থা হবে। তো একজন জয়ীফ একজন বৃদ্ধকে তো এত সাজা দেওয়া যায় না অনেক ক্ষেত্রে। আমার মনে হয় যে এটা মূল জিনিসটা হচ্ছে যে তাকে যে 10 বছরের চেয়েও বড় কথা হচ্ছে তাকে কোন চার্জে আপনি তাকে দায়ী করছেন বা গিল্টি করছেন। সেটা হচ্ছে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিটা অনেক বড়, মানে মানবতা বিরোধী আপনার ক্রাইম, এর জন্য তাকে শাস্তি দেওয়া হলো। তো এইটাই তো অনেক বড়, ইটস বিগ স্টেটমেন্ট। আমার মনে হয় যে জাজরা সুচিন্তিত জাজমেন্ট দিয়েছেন। এর বয়স একদম ক্লোজ টু 80 বছর, তো উনি আরো 10 বছর আরো দিলে তারপরে বুঝেন প্রায় ক্লোজ টু 90 বছর 10 বছর পরে। তো এই জন্য আমার মনে হয় না এটাকে আমরা সবাই আসলে আমাদের মধ্যে এক ধরনের সবকিছুতেই আমরা ডেথ সেন্টেন্স চাই, কিন্তু ডেথ সেন্টেন্স ছাড়াও যে আপনাকে যে এসে শাস্তি দিল জাজ, এবং একটা বড় একটা বছর জুড়ে আপনি শাস্তিতে থাকবেন 10 বছরে, এইটা অনেক বড়। বাইরের দেশে কিন্তু ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ইভেন যারা ফর্মার লিডার, যারা আপনি যদি বসনিয়ান ওয়ারের ক্ষেত্রে দেখেন, অনেকে 10 বছর 12 বছর এরকম করে পেয়েছে। এটা ডাজন্ট মিন যে এটাকে খুব ছোট করে দেখা হচ্ছে এই জাজমেন্টটাকে। ছিল, এবং এটা আমাদের দেশেও আমরা অনেক ক্ষেত্রেই অনেক হার্শ জাজমেন্ট দিয়ে দিই। দেখবেন যে একটা রেপের কেসে দেখা যাচ্ছে 16 জনকে আমরা 14-15 জনকে আমরা ফাঁসি রায় দিয়ে দিচ্ছি। এগুলো আসলে বাইরে তো এটা এখন কেউই এটা মানতেও চায় না, কেন যে এই লোকটা রেপে জড়িত তার সাথে বা তার একজন দুইজন তার যদি কোনো অ্যাকমপ্লিশ থাকে তাকে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যখন যেহেতু জনগণের একটা প্রেশার তৈরি হয়, তো প্রেশার তৈরি মানে সেন্সেশনাল কেসের ক্ষেত্রে ওই প্রেশারে পড়ে অনেক ক্ষেত্রে জাজরা দেখা যাচ্ছে যে 13-14, আপনি নুসরাত হত্যায় দেখেন 16 জনের ফাঁসি দেওয়া হয়ে গেছে। 16 জন আসলে কি মাত্রায় ইনভলভ ছিলেন এটা তো দেখতে হবে। আর যখনই আপনি একজনকে ফাঁসি রায় দিয়ে দিবেন, তার হয় কি, সে যদিও মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে অ্যাকুইটাল নিয়ে আসার আগ পর্যন্ত তাকে কন্ডেম সেলে, খুব ছোট একটা সেলে একা থাকতে হয়। ওই একা রাখা মানে হচ্ছে আপনি তার মেন্টাল অবস্থা খুব খারাপ হয়ে যায়। এটা নিয়ে একটা কাজও হয়েছে, মুশফিকুর রহমান জোহার নামে, কদিন আগে এটা নিয়ে আপনি দেখবেন যে সে একটা এক্সিবিশন করেছে। তো আমার মনে হয় যে এটা ফেয়ার জাজমেন্ট ছিল। আর সত্যিকার অর্থে উনি তো, আর ওনাকে কোন কেসের ক্ষেত্রে দেখতে হবে যে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে মানবতা বিরোধী আইনে, মানবতা বিরুদ্ধে ক্রাইমে, এবং এটা খুব বড় একটা শাস্তি। ইনু যিনি সারাটা জীবন পলিটিক্স করে এসে আপনি দেখলেন তার কি করুণ পরিণতি। জুলাই এসে আমরা তার মানে পুরো চেহারাটা দেখেছি আমরা। অবশ্যই শেখ হাসিনার উনি একজন বড় এনাবলার ছিলেন। শেখ হাসিনা কিছু ছানাপোনা পুষতেন, উনি তাদের মধ্যে একজন ছিলেন। কিন্তু দেখেন উনি একটা সেই 70-এর দশকে উনি জাসদ করেছেন, জাসদকে একটা বিপ্লবী দলে যারা পরিণত করেছিলেন, উনি তাদের মধ্যে একজন অন্যতম। অথচ তার পরিণতিটা দেখেন, উনি মানে নিজেকে কতটা সোল্ড আউট করেছেন।
এবং অবশ্যই। শেষের দিকে সেই যে সেলিম ভাই যেটা বলেন যে 2 তারিখ 1 না 2 তারিখে যে আলাপটা, এটা তো জঘন্য একটা, এটা আমরা এখনো শুনি। আজকেও ফেসবুকে প্রচুর এটা ভাইরাল হয়েছে, সবাই শুনছে। মানে কি ধরনের, মানে একটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে ওনাদের, এরা সবাই ঘোষণা দিয়ে এদেরকে কিলিং করার ক্ষেত্রে সবাই নেমে পড়েছেন। এই একটা অবস্থা, সবাইকে জি। জঙ্গি বলছেন, সন্ত্রাসী বলছেন। জি, আমাদের সাথে এর মধ্যে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, জামাত ইসলামের দলীয় সংসদ সদস্য। আপনাকে অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আমরা আলোচনা করছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজকে যে জাসদের সভাপতি তার হাসানুল হক ইনু, তার যে অপরাধ সেটির যে রায় ঘোষণা করা হয়েছে সেটি নিয়ে, প্রথমত এটি নিয়ে কিছু আলোচনা তো অবশ্যই হয়েছে যে রায়টি কম হয়ে গেল কিনা, তার ক্ষেত্রে আদালত শিথিলতা দেখিয়েছে কিনা, এবং একই সাথে আমরা দেখছিলাম যে আসামি গণমাধ্যমের সামনে কথা বলছেন এক ধরনের, বা তার প্রতিক্রিয়া দিচ্ছেন। এইটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? কারণ আমরা যতটুকু জানি খুব সম্ভবত তাকে কথা বলার সুযোগ করার মতো পরিস্থিতি থাকার কথা না। অপশন নেই, আপনি জি, যেমনটা বলেছেন, জি। এটি তো হয় না। হ্যাঁ, যদি তাকে কি বলে সরাসরি কাস্টডিতে বা কি বলে এটাকে এজলাসে থেকে তার বক্তব্য নেওয়া হয়, এটার বিধান আছে আমাদের দেশের আইনেও আছে, বিভিন্ন দেশেও আছে আর কি। বিশেষ করে যেহেতু এটি আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল, তো সেই জায়গাটা বড় ধরনের ভায়োলেট হয়েছে এবং এটিকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে। এটি স্টেটকে জানাতে হবে আর কি যে এটি কেমনে হলো, এবং যে পুলিশ সদস্যদের প্রহরায় তিনি যাচ্ছিলেন তাদের মাঝখান থেকে তো কথাটা হয়েছে আর কি। সেই জায়গায় অবশ্যই তাদের ব্যাপারে একটা কি বলে খতিয়ে দেখতে হবে আর কি বিষয়টা, এবং অবশ্যই একটা জাজমেন্ট আসা দরকার এখানে। সেকেন্ড হচ্ছে যে এখানে যেমনটি বলছিলেন আমাদের কি বলে সাবেক সরকার প্রেস সচিব শফিকুল আলম ভাই, তো তিনি যথার্থই বলেছেন আর কি। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করার মতো যে অনেকেই এটাকে, আমি কিছুক্ষণ আগে একটা চ্যানেলে ছিলাম, সেখানে এটা বলার চেষ্টা করা হলো এরকম যে তার যে অপরাধ সেটা এত বড় করে দেখার কি আছে, এত বিশাল শাস্তির যোগ্য তিনি, মানে তার জাজমেন্টে এত 10 বছরের সাজা হয়, 3টা মামলায় 10 করে 30 বছরের সাজা কি হয়, এত লক্ষ টাকা জরিমানা কি তার হয়? দেখুন, তারা আমাদের ইনোসেন্স পিপলদেরকে, ইনোসেন্স বাচ্চাদেরকে, যেটা বলেছিলেন আর কিছুক্ষণ আগে আর কি, 1400, আমি মনে করি না যে শুধু 1400, তার সাথে আরো হাজারে হাজার আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করছে। এখন সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের জন্য বাজেটেও ভাতার ব্যবস্থা করা হয়েছে আর কি। সেই শিশু কিশোর, স্টুডেন্ট, তরুণ যুবক, কৃষক, শ্রমিক সবাইকে কিভাবে হত্যা করা হবে, লেথাল ওয়েপন ব্যবহার করা হবে কি না হবে, সেটা একটা মিটিংয়ে ডিসিশন হয়েছে। সেই মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন। এরপর আপনার ফোন কলের কথাটা সেটা বলেছেন আর কি। এরকম ভয়ঙ্কর বিষয়ে আমি মনে করি যে আরো সতর্কতার সাথে রায় দেওয়া দরকার ছিল। আমরা এই মুহূর্তে যেতে চাই কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে জুলাই অভ্যুত্থানের দিবসকে কেন্দ্র করে মাসব্যাপী ছাত্রদলের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেখানে এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা যুক্ত হচ্ছি সেখানে। আরেকটি কর্মসূচি আছে, একটু প্লিজ। আমি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে সকল, জি তানিয়া, আপনি দেখছেন যে একটু আগে কিন্তু রুহুল কবির রিজভী তিনি বক্তব্য শেষ করেছেন, এবং বক্তব্য শেষ পর্যায়ে কিন্তু আমরা দেখছি যে মোমবাতি প্রজ্বলন করিয়েছেন, এবং মোমবাতি প্রজ্বলনের এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি, এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছেন, যদি একটু দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন সবার হাতে হাতেই কিন্তু মোমবাতি প্রজ্বলন করছে। এটি হচ্ছে 2024 সালে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে শহীদ হয়েছে, এবং জুলাইতে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করেই মূলত এই আজকের আয়োজন করছে জাতীয়তাবাদী দল, ছাত্র দলের পক্ষ থেকে যে এই আয়োজনটি করেছে। এবং এই মুহূর্তে আমরা সেটি দেখছিলাম, এবং রুহুল কবির রিজভী তিনি এখানে প্রধান অতিথি হিসেবে এখানে থেকে তিনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন, এবং সবার হাতে হাতে দেখতে পাচ্ছেন যে মোমবাতি প্রজ্বলনের যেই দৃশ্য, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এবং ছাত্রদলের সভাপতি তিনি বলেছেন যে প্রতি বছরই এই জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই কর্মসূচি দিয়ে থাকবেন, এবং প্রতি বছর যে কোনো পর্যায়ে থাকুক না কেন সেটি কিন্তু তারা এই কর্মসূচি কিন্তু তারা দিয়ে থাকবেন। এবং
পরবর্তীতে যদি এই জুলাই, আপনারা জেনে থাকবেন যে এই জুলাই মাসে কিন্তু জুলাইয়ের 1 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মূলত একটি আয়োজন করে বৈষম্য বিরোধী ব্যানারের থেকে কিন্তু একটি আয়োজন করেছে এবং সেই আয়োজনে আমরা দেখছি যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা অর্থাৎ ছাত্র দল থেকে শুরু করে শিক্ষার্থী সবাই কিন্তু তারা এখানে ছিলেন এবং একই ব্যানারে কিন্তু তারা আয়োজন করেছিলেন। পরবর্তীতে সেই কর্মসূচি থেকে শাহবাগে অবস্থান নেয়। প্রথম দিনই শাহবাগে 1 ঘন্টা কর্মসূচির অবস্থান নিয়ে তারা মূলত এই অবরোধ করে। পরবর্তীতে দ্বিতীয় দিনে একই কর্মসূচি দিয়েছে, আবারও 1.5 ঘন্টা অবরোধ করেছিলেন। পরবর্তীতে তারা বেশ লাগাতার কর্মসূচি দিয়েছিল। এক পর্যায়ে 36 দিনের কর্মসূচিতে তারা এই সর্বশেষ ফলাফল যেটি দেখতে পেয়েছি যে 36 দিনের মাথায় অর্থাৎ 5ই আগস্টের সময় কিন্তু এই শেখ হাসিনাকে হটাতে সক্ষম হয়েছে। পরবর্তীতে এই একটি নতুন করে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে, সেটি আমরা দেখছিলাম। এবং এই মুহূর্তে যদি দেখছেন যে সেটি হচ্ছে যে এই আয়োজনটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে ছাত্র দলের সভাপতি সম্পাদক সহ যেই রুহুল কবির রিজভী তিনি এসেছেন এবং তিনি কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। এবং এই পর্যায়ে আমরা দেখছি যে জাতীয় সঙ্গীত সহ বিভিন্ন যেই দেশাত্মবোধক গানের মাধ্যমে কিন্তু কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেছিল এবং 11টা নাগাদ আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এই পর্যায়ে 12টা 1 মিনিটে মোমবাতি প্রজ্বলন করে, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। তানিয়া, এই ছিল সর্বশেষ সংবাদ আমার কাছে এবং পরবর্তীতে আবারও জানানোর চেষ্টা করব। ধন্যবাদ ইলিয়াস আকন্দ। আমরা আপনার মাধ্যমে দেখছিলাম যে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করছেন ছাত্র দলের নেতাকর্মী থেকে এবং সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও ছিলেন। আমরা এই প্রসঙ্গে যাবার আগে আমরা যদি স্বাভাবিকভাবে রাজনৈতিক একটি প্রসঙ্গে আনতে চাই, সেটি হচ্ছে আমরা জানি যে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে এবং নিচ্ছে আসলে বলা যায়। আজকে সংসদেও স্থানীয় সরকার মন্ত্রী বা আমরা জানি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কথা সংসদকে জানিয়েছেন। কিন্তু এবার যেহেতু একটু ব্যতিক্রম, সেটি হচ্ছে যে প্রতীক থাকছে না। প্রতীক না থাকার ফলে আপনার কাছে কি মনে হয় যে প্রতীক না থাকার ফলে কি সাধারণ মানুষের ভিতরে, কারণ আমরা এত বছর ধরে প্রতীকের উপরে নির্ভর করে আসলে নির্বাচন করে এসেছি, তারপর হয়তো আমরা চিন্তা করেছি ব্যক্তিকে, কিন্তু এই জায়গা থেকে বের হয়েই তো আসলে চিন্তা যে মার্কা না, আসলে ব্যক্তিই হচ্ছে এখানে প্রধান। এবং দলের জন্য এটা বার্তা ছিল যে ভালো ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে সামনে নিয়ে আসা। তৃণমূল যারা একদমই হচ্ছে মাঠ পর্যায়ের এবং কর্মঠ নিষ্ঠাবান যেসব নেতারা রয়েছেন তারা যেন সামনের দিকে এগিয়ে আসে, এই একটি সুযোগের চিন্তা করেই তো আসলে দলীয় প্রতীকের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় এটাতে সাধারণ মানুষের দিন শেষে নেতা নির্বাচন করার ক্ষেত্রে কি সুবিধা হলো, নাকি সে আগের ধারা হলেই ভালো হতো? না, দেখুন, শুরুতে তো স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রতীক ছিল না, দলীয় প্রতীক ছিল না। পরবর্তীকালে দলীয় প্রতীকটাকে অ্যাড করা হয়েছে, কারণ আসলে আমরা মানি বা না মানি এটা দলীয় ভিত্তিক হয়ে গেছে। একটা সময়ে ধরেন স্বাধীনতার পূর্ব অথবা স্বাধীনতার পরবর্তী দীর্ঘদিন যাবত এটা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে জনগণ ভোট দিত সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিটাকে। পরবর্তীকালে যখন আমাদের দেশে মানে রাজনৈতিক দল, বিশেষ করে বড় 2টি বা 3টি রাজনৈতিক দল যখন জনগণের মধ্যে খুব বেশি প্রভাব বিস্তার করেছে, তখন কিন্তু এই নির্বাচনগুলো দলীয় নির্বাচনে রূপান্তরিত হয়েছে। সেক্ষেত্রে দলীয় প্রতীক দিয়েছে। বিএনপি ক্ষমতা আসার সাথে সাথেই দলীয় প্রতীকটাকে বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করার কথা ঘোষণা করেছে। যদি আমার ব্যক্তিগত মতামত হলো যে সেখানে আপনার যেমন ভারতেও আমরা দেখি যে আসলে দল ভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন হয় এবং প্রতীক ভিত্তিক নির্বাচনটা হয়। এখানে প্রতীকটা রাখলে কোনো অসুবিধা ছিল না। এছাড়া আপনার স্থানীয় সরকারের আকার নিয়েও আমাদের কথা বলার দরকার ছিল বা আলোচনা করার দরকার ছিল যে স্থানীয় সরকারের কয়টা স্তর হবে, যেমন মানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা বা জেলা পরিষদ। তো আমার মনে হয় আমরা যদি মানে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার পরে আমরা জেলা পরিষদ, তারপরে ইউনিয়ন পরিষদ এইভাবে যদি চিন্তা করি, তাহলেও সেটারও একটা একটা আলোচনার একটা অবকাশ ছিল। এইসব অবকাশ হয়তো আমাদের সামনে থাকবে। আমরা হয়তো স্থানীয় সরকারের কাঠামোর একটা পরিবর্তন চাইব, তারপরে সরকারের আকারেরও আমরা পরিবর্তন চাইব।
যেমন এই বাজেটের ব্যাপারে যেমন প্রায় 65 থেকে 67% কিন্তু সরকার পরিচালন ব্যয় মানে খরচটা হয়ে যাচ্ছে, এবং সরকার পরিচালন ব্যয়ের মধ্যে আজকে দেখলাম যে রুগ্ন শিল্পগুলো প্রচুর মানে অর্থের উপর মারাত্মক ধরনের প্রভাব ফেলতেছে। আমরা আমাদের ট্যাক্সের টাকাটা একটা ব্যাহত হয়ে যাচ্ছে। তো এইসব বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করব। তবে স্থানীয় সরকার নির্বাচনটা, বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচনটা হয়তো এই আপনার আগামী শীত শুরুর মধ্যেই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ আসলে সেখানে প্রান্তিক পর্যায়ে যে সেবাটা, সেই সেবাটা অনেক জায়গায় বিঘ্ন হচ্ছে। প্রায় জায়গায় তো তারা পালিয়ে গেছে, সেখানে প্রশাসক দিয়ে কোনো রকম কাজ চলছে। সিটি কর্পোরেশন কি হবে এর মধ্যে? সিটি কর্পোরেশন তো হতে হবে। সিটি কর্পোরেশন তো আপনার নাগরিক সেবা নিশ্চিত করতে হলে সেখানে তাদের যেসব দায় দায়িত্ব আছে ওগুলো পালন করতে হলে সেখানেও মানে নির্বাচনটা হতে হবে। তো আমার মনে হয় যে উপজেলা পরিষদের কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন আসবে কিনা, আসার কোনো সম্ভাবনা আছে কিনা সেটা আমরা এখন আলোচনা করি নাই। কখনো যদি সুযোগ হয় আমাদের সংসদীয় দলের সবাই আমরা হয়তো সেটা আলোচনা করতেও পারি, কারণ আপনার সংসদ সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান দুজনের একই ধরনের কাজ। যদিও আমাদেরকে বলা হয় আমরা আইন প্রণতা, আমাদের স্থানীয় সরকারের উন্নয়নের কাজের মধ্যে কিন্তু আমাদের কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু আমি সংসদে বলেছি যে কিন্তু আমরা জনগণের কাছে ভোট চাইতে গিয়ে কিন্তু বলি নাই যে আমরা সংসদে গিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলবো, সংসদের সুন্দর সুন্দর আইনের মধ্যে আমরা হা না ভোট দেব বা আইন প্রণয়ন করব। আমরা কিন্তু জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েই কিন্তু আমরা ভোট করছি। প্রত্যেকটা সবাই আমরা আমাদের থেকে দাবি তুলেছে যে আমাদের এই স্কুলের সংস্কার করতে হবে, এই মসজিদের সংস্কার করতে হবে, এই রাস্তা সংস্কার করতে হবে, আমাদের এই নতুন শিল্প কলকারখানা করতে হবে, আমাদের এখানে টেকনিক্যাল স্কুল করতে হবে, কলেজ করতে হবে ইত্যাদি। এই কাজগুলো আমরা ওয়াদা দিয়ে জনগণকে আমরা নির্বাচিত হয়েছি। তো জনগণের আমরা নির্বাচিত হওয়ার জন্য আমাদের এক ধরনের দায়বদ্ধতা আছে এগুলোর। আমি অনেক সময় বলি যে 17 বছর আমরা ঘুমাতে পারি নাই একটা আতঙ্কের মধ্যে কারণে, আর এখন ঘুমাতে পারছি না জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের এমপি যারা আছেন আমাদের কি কাজ হবে, জনগণের সাথে উন্নয়নের কর্মকাণ্ডের সাথে আমাদের কি সম্পৃক্ত থাকবে, এগুলো নিয়েও আমরা নিঃসন্দেহে আলাপ আলোচনা করব। কারণ পুরনো ধ্যান ধারণার মধ্যে আমাদের থাকলে চলবে না, আমাদেরকে তো অবশ্যই কাজ করতে হবে। এখন বিভিন্নভাবে আমরা দেখছি এমপিদের কাজের সুযোগ কম, একজন মন্ত্রী এবং এমপির মধ্যে বেশ পার্থক্য, মানে আপনার কাজের মানের অথবা সুযোগ সুবিধার দিক দিয়ে অনেক পার্থক্য আছে। অনেক এমপি সংসদে দাবি করেছে যে গাড়ি চেয়েছেন, ড্রাইভার চেয়েছেন, এটা চাইতেই পারেন। আমরা যেমন যে সংসদ অধিবেশন থেকে আগামীকাল সকালে চলে যাব নির্বাচন এলাকায়, 4 দিন থাকবো, কমপক্ষে 4 থেকে 5 দিন থাকবো। তো সেক্ষেত্রে তো আমরা জনগণের পক্ষেই কথা বলবো, জনগণের কাছেই যাব। তো এগুলোর জন্য মানে রাষ্ট্রের পক্ষ থেকেও আমাদেরকে কিন্তু সমর্থনটা দিতে হবে আর কি। তো আপনি যেটা বলছেন যে নির্বাচনটা অবশ্যই আপনার হওয়া দরকার, স্থানীয় সরকার নির্বাচন। তার আগে স্থানীয় সরকারের কাঠামোর কত কোনো পরিবর্তন হবে কিনা সেটাও আপনার দেখতে হবে। আর শফিক ভাইয়ের সাথে আমার অনেকদিন পরেই আজকে দেখা হলো। উনি বলেছেন যে বয়স হিসাবে যে ওনার নিঃসন্দেহে মনে আছে, আমাদের মনে আছে, প্রাকৃতিক প্রতিশোধ বলতে একটা কথা আছে। আর দেখেন বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালতে 5 বছর কারাদণ্ড দিয়েছে, তখন আমরা বলেছি যে উচ্চ আদালতে এটা মানে উচ্চ আদালতে 1-2 এটা নিষ্পত্তি হয়ে যাবে। কি কারণে? তার বয়স এবং তার মানে সামাজিক মর্যাদা এবং নারী হিসাবে তিনি সেখান থেকে রেহাই পাবেন। এটা আমরা বলেছি, বাঘা আইনজীবীরা বলেছে এবং সরকার দলীয় বাঘা আইনজীবীরা বলেছে। এটা কোনো মামলাই নয়, এটা কিন্তু মানে খালেদা জিয়া অবশ্যই জামিন পেয়ে যাবেন। কিন্তু আমরা কি দেখলাম, জামিন তো পেলেন না, উচ্চ আদালতে কিন্তু 5 বছর সাজাকে 10 বছর পরিণত করেছে একটা ভুয়া, একটা মিথ্যা মামলায়। সেই হিসেবে তো ইনুদের অবশ্যই মানে মৃত্যুদণ্ড হওয়াটা দরকার ছিল। কারণ এই ফ্যাসিজমকে তারা মানে কিভাবে মানে এখন কথা বলে কিভাবে, আমার কাছে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। কেন এর আগে এই যে আপনার বিচারের নামে আপনার এই যে শাহবাগীর মানে আওয়াজ তোলার বিচার এবং এই বিচারে যেভাবে বিচারিক হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, যাদেরকে হত্যা করেছে সে সময়, ওরা কি কেউ কোনো কথা বলতে পেরেছে? কেউ কোনো কথা বলতে পেরেছে? কথা বলতে পারে নাই। এখানেও ইনু যেখানে সে যদি এজলাসে দাঁড়িয়ে কথা বলার সুযোগ আছে, কিন্তু এই বাইরে গিয়ে আস্ফোরণ, যে আস্ফোরণগুলো দেখাচ্ছে
এবং সবচেয়ে বড় কথা হলো যে ইনুসহ যারা এই দলটা করে বা এই মতবাদের বিশ্বাসী, এদের চিন্তা চেতনার মধ্যেই গলত আছে। এরা মানে এদের আস্ফলন এবং ন্যূনতম কারোর মধ্যে কোনো অনুশোচনা নাই, হুমকি ধামকি অহরহ মানে দিচ্ছে, আমরা আবার আসবো, আসলে দ্বিগুণ 3 গুণ 4 গুণ 10 গুণ আমরা প্রতিশোধ নেব। আচ্ছা, এই জায়গায় আপনি যেহেতু, আমরা অবশ্য আওয়ামী লীগ প্রসঙ্গে পরবর্তীতে কথাও বলবো, কিন্তু এখানে বিভিন্ন সময় আমাদের টকশো বা আরো অন্য জায়গায় আমরা দেখেছি যে বিরোধী দলের এক ধরনের বক্তব্য যে তারা মনে করে যে আওয়ামী লীগ অনেকটা হচ্ছে সরকারের দল, তাদেরকে নানা ধরনের শিথিলতা দেখাচ্ছে বলে এই যে বিভিন্ন জায়গায় গণমাধ্যমের পাশাপাশি আমরা দেখেছি যে মিছিল তারা করেছে, ছোটিকা মিছিল হোক যেটাই হোক, এইটি সুযোগ পাচ্ছে অনেকটা। তারা বলছে যে আপনাদের সাথে তাদের এক ধরনের যোগসাযোগ আসলে হচ্ছে। আসলে কি আপনারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো পথ তৈরি করছেন কিনা? দেখুন, এ পর্যন্ত আওয়ামী লীগ যত জায়গায় বাধাগ্রস্ত হয়েছে ঝটিকা মিছিলে বা ইয়েতে, প্রত্যেকটা জায়গায় কিন্তু বিএনপি তাদেরকে আঘাত করেছে, বিএনপি তাদেরকে ধাওয়া দিয়েছে। এবং এই যে 23শে জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা একটা মহড়া দেখানোর চেষ্টা করেছে। বিএনপি, বিশেষ করে আমি আমার নির্বাচনী এলাকায় একদম পরিপূর্ণভাবে সজাগ ছিলাম। আমরা অন্য কোনো রাজনৈতিক দলকে দেখি নাই। তো এখানে আপনার এই যে কথাগুলো বলা, আমরা সুযোগ দেওয়া, এখন আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের বিশাল একটা ইতিহাস আছে, সেই রাজনৈতিক দলগুলো দেউলিয়াপনার কোন পর্যায়ে গেলে মুখোশ পরে ঝটিকার সফর মানে মিছিল করে, সেটা ভাবতেও তাদের প্রতি করুণা হয়। এটা মানুষের মধ্যে এক ধরনের আরো বিরক্তি উৎপাদন করে তাদের এইসব কর্মকাণ্ড। কারণ আওয়ামী লীগ নিজেই নিজের ফেরার পথটাকে রুদ্ধ করে দিয়েছে। তারা বিনা ভোটে নির্বাচনগুলো যদি না করতেন, যদি ক্ষমতা স্বাভাবিক পরিবর্তনের রূপরেখাটাকে তারা বাস্তবায়নের মানে রুদ্ধ না করতেন, তাহলে আজকে তাদের এই পরিণতি হতো না। তাহলে মানে পরিষ্কার যে মানে বিএনপির হাত দিয়ে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এগুলো মিডিয়ার এক ধরনের এই জায়গায় বিশ্বাস রাখতে পারবেন সরকারি দলের না, মিডিয়ার এই ধরনের একটা বক্তব্য বা এই ধরনের একটা মানে আপনার সোশ্যাল মিডিয়াতে অনেকে বলার চেষ্টা করতেছে বা ভোট বাহিনী এগুলো প্রচার করার চেষ্টা করতেছে, কিন্তু বাস্তবতা হলো যে আপনার দেখেন এই যতগুলো জায়গায়, ইভেন এই যে মহাখালীতে ঝটিকা মিছিল করতে গিয়ে যে বাধা সম্মুখীন হয়েছে, সেটাও কিন্তু বিএনপি নেতাকর্মীরাই দিয়েছে। কিন্তু এখানে কিন্তু আমরা অন্য কাউকে পাচ্ছি না। কিন্তু আমরা কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের জুলাইয়ের পক্ষের শক্তির একটা ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু সেখানে তো আপনারা গণভোটের রায় নিয়ে কোনো ধরনের পরিষ্কার কথা বলছেন না বলে বিরোধী দল তো এক ধরনের এই জায়গাতেও আপনাদের উপর আস্থা রাখতে পারছে না। গণভোটের রায় একটু প্রশ্ন নিব। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি বলছিলেন আর কি, যে এখানে সেলিম ভাই যেটা বলেছেন যে এটা আমার মনে হয় যে সেলিম ভাইয়ের কাছে সব ইনফরমেশন নাই। সবচেয়ে বড় প্রতিরোধ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এরাই করেছে। বারবার 32 নম্বরে, ধানমন্ডি 32 নম্বরে তারা নানানভাবে নানান কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছিল আর কি, সেগুলো প্রতিহত করেছে কে? সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী। এবং এটা করতে গিয়ে কিন্তু এইবার একটা ওই যেদিন প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের, সেদিন একটা ইনসিডেন্সি ঘটে গেছে, একজন সাংবাদিক পর্যন্ত আহত হয়েছে আর কি, এবং এটা ভুল বুঝে পরবর্তীতে ক্ষমা চাওয়ার ঘটনা ঘটেছে এবং শেষ পর্যন্ত এটা একটা সমাধান হয়েছে আর কি। তো এই জন্য শুধু বিএনপি প্রতিরোধ করছে এটা বলার সুযোগ নাই, বরঞ্চ আমরা উল্টা অভিযোগও করি আর কি। অভিযোগ না, বিষয়গুলো আমরা করি না, মিডিয়ার মাধ্যমে সেগুলো ফলো করে প্রচার। আমার এলাকায় আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, সহসভাপতি ছিলেন পরবর্তীতে, সেই ব্যক্তি সাবেক পিপি, হত্যা মামলার আসামি, তাকে কারাগার থেকে বের করে দেশ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে এবং সেখানে মোটা অঙ্কের উৎকোচ গ্রহণ করা হয়েছে এবং বিএনপি নেতাদের পক্ষ থেকে সেই ঘটনার সাক্ষী দিয়েছে। কি বলে এটা মানববন্ধন পর্যন্ত হয়েছে আর কি, ডিসি অফিসের সামনে। শেষ পর্যন্ত তৎকালীন ডিসি এটাকে মিটমাট করে আন্দোলন থামিয়েছেন আর কি। তো এই জন্য এইগুলো আসলে বিষয়গুলোকে আমি মনে করি যে এখনই অ্যাড্রেস করা দরকার এবং বিএনপির পক্ষ থেকেও এগুলোকে অ্যাড্রেস, মানে সরকারের পক্ষ থেকে এগুলোকে সামনে নিয়ে এসে আলোচনা পর্যালোচনার ভিত্তিতে সমাধান করে, যেমনটি লাস্ট কথাটা বলেছেন সেলিম ভাই, কিন্তু আমি খুবই পছন্দ করেছি যে জুলাই ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আপনি যেমনটি বললেন আর কি। তো এই ইস্যুটিকে যেমন আজকে যেমন কিছুক্ষণ আগে আপনি দেখালেন যে ছাত্রদলের পক্ষ থেকে আজকে 0 আওয়ারে কর্মসূচি শুরু করা হয়েছে এবং 36 জুলাই পর্যন্ত তাদেরও বা জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির সবারই কর্মসূচি আছে বা রাখা দরকার আর কি। এইটা বাস্তবসম্মত হয়তো আপনি কিন্তু ইতিমধ্যে ইঙ্গিত করেছেন আর কি, যে গণভোটটাকে কেন বাস্তবায়ন করা হচ্ছে না। ইভেন আমি তো মানে এটা আমি বারবার বলছি আর কি, যে একদম আমার প্রথম বক্তব্য ছিল বাজেট অধিবেশনে, প্রথম দিন প্রথম বক্তা বিরোধী দলের পক্ষ থেকে। আমি সেই সময় বলেছি যে বাজেটটা বিশাল বাজেট,
দারুণ বাজেট, নানান কথা বলা হচ্ছে, কিন্তু জুলাই নাই সেখানে। জুলাই কি আছে? শুধুমাত্র কিছু ভাতা প্রদান আছে। জুলাই সনদ বাস্তবায়ন সহ এই কার্যক্রম টোটাল কিভাবে করা হবে এটা নিয়ে তো অনেক কথা অক্ষরে অক্ষরে পালন করা হবে বলা হয় আর কি সরকারের পক্ষ থেকে, কিন্তু এটার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এই জায়গায় গিয়ে আমরা একটা সতর্ক করছি আর কি। আপনি যে ইস্যুটাতে আগে ছিলেন আর কি, স্থানীয় সরকার ইলেকশন আর কি, সেই জায়গায় গিয়ে প্রতীক ছাড়া, দল ছাড়ার কয়েকটা সংকট আমি দেখছি। আমি বলবো না যে প্রতীক নিয়ে নির্বাচন করা দরকার, বাট এখানে আমরা একটা আশঙ্কা করছি সরকার যদি এটা এখনই ইনিশিয়েটিভ না নেয়, খুব বড় সিদ্ধান্ত না নেয়, তাহলে এটা বড় ধরনের সংকট তৈরি করবে। সেটি হচ্ছে আওয়ামী লীগের উত্থান হওয়ার একটা সুযোগ এখানে কিন্তু থেকে যাচ্ছে। কিভাবে? অলরেডি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে ফেস্টুন টাঙানো হয়েছে, পোস্টার টাঙানো হয়েছে, তারা ইলেকশনে আসছে, অথচ তারা হত্যাকারী বা ছাত্রদের উপর নির্যাতনকারী হিসেবে এলাকায় প্রমাণিত। সে লোকগুলো আসছে, নর্মালাইজ হচ্ছে, এগুলো কারা নর্মালাইজ করছে? এখন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি তাহলে কোন পর্যায়ে আছে যে এরকম একজন দাগী আসামিরা, অপরাধীরা এখন এসে এরকম কার্যক্রমে সম্পৃক্ত হচ্ছে আর কি। ইভেন কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে সংখ্যালঘুদের একটি আন্দোলন হয়েছে, এখানে চৈতালি নামে একজন মেয়ে কি বক্তব্য দিয়েছে সেটা আমি আর এখানে কোট করছি না আর কি। ধানমন্ডি 32-এ সেভারাল টাইম, এবং এগুলো মানে কি বলে আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য বারবার একই রকম কর্মসূচি কিন্তু সেখানে করা হচ্ছে আর কি। অর্থাৎ এই যে জায়গাগুলো, এগুলো যদি আগে থেকে কন্ট্রোল না করা হয় এবং এর ভিত্তিতে যদি এটা চলমান অবস্থায় যদি একটা ইলেকশনের দিকে যাওয়া হয় আর কি, আমি আশঙ্কা করছি যে এটা আমাদের স্টেটের জন্য একটা বড় ধরনের আশঙ্কা করতে হবে আর কি। আমি মনে করি না যে এটাকেই একমাত্র আমরা ভয় পেয়ে সবকিছু বাদ দেখে এটার মধ্যেই লাগবো, বিষয়টি এরকম নয়। বাট এই ইস্যুটাকে অবশ্যই কনসার্নে রাখতে হবে এবং এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি রয়েছে। অবশ্যই। আমরা যদি আসি শফিকুল আলম আপনার কাছে, সেটি হচ্ছে সরকারের বয়স খুব একটা বেশি হয়নি, আমরা জানি 4 মাস পার হলো, কিন্তু এর মাঝেই আমরা দেখছি যে বিরোধী দলের পক্ষ থেকে সরকারের উপর আস্থা বিশ্বাসের জায়গাটি খুব একটা এখনো আসেনি। আপনার কাছে কি মনে হয় যে পরিবর্তনের রাজনীতির কথা আমরা এর আগে বলেছি, সেটি কি আদৌ পরিবর্তন হয়েছে নাকি এখনো আগের মতোই একে অপরের প্রতি আস্থাহীনতায় আমরা ভুগছি? তো দেখি যে আস্থাটা ফিরেছে। আপনি যদি সংসদ দেখেন, দুইটা ভালো সেশন আমরা দেখলাম, বাজেট সেশন, তারপরে প্রথম যে সেশনটা হলো, দুইটাই তো ব্রিলিয়ান্ট সেশন ছিল। বিরোধী দলের বক্তারা ভালো বক্তব্য দিয়েছেন, সরকারি দলের মিনিস্টাররা কোশ্চেন নিয়েছেন, প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, এবং আপনি দেখবেন যে তাদের যে ইভেন বডি ল্যাঙ্গুয়েজ, মানে সংসদে বসে বা সংসদের বাইরে এসে আমাদের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানের সাথে পরশুদিন যে ছবি তুললেন, বা অন্যান্য লিডাররা যেভাবে মিশছেন, এটা বোঝা যায় যে আমাদের মূল যেটা ইস্যু ছিল, যেটা ধরেন সেই 90-এর পরেও আমরা খুব তেমন একটা দেখতে পাই নাই, সেটা হচ্ছে যে আমরা সংসদকে কার্যকর দেখতে পারি নাই, সেইটা ফিরে এসছে এটা, এবং এই ফিরাটা খুব জরুরি ছিল। এবং এর ফলে যেটা হচ্ছে যে সবাই তাদের কথাগুলো বলছেন, সেলিম ভাই তার যে প্রসঙ্গগুলো সেগুলো উঠাচ্ছেন, বা রাশেদ ভাই, এই সংসদ হয়ে গেছে সমস্ত অ্যাক্টিভিটিস এর সেন্টার পয়েন্ট, এবং এই সেন্টার পয়েন্টটা হওয়াটা খুব জরুরি ছিল। আগে যেটা ছিল যে ফ্যাসিস্ট আমলের সংসদ, সেটা তো ধরেন এটা এক ধরনের একদলীয় শাসন ব্যবস্থায় ওর পিঠ চুলকিয়ে দেওয়ার মতো সংসদ। আর এখানে যেটা হচ্ছে রিয়াল ডিবেট হচ্ছে, আপনি বাজেট নিয়ে যে সেশন গুলো হয়েছে, আমরা যারা নিউট্রালি দেখছি, আমরা তো মনে করছি যে ব্রিলিয়ান্ট হয়েছে। প্রাইম মিনিস্টার পর্যন্ত তার উত্তরগুলো দিচ্ছেন, কোথায় কোথায় কমাতে হবে, বাজেট কেন বড় সেটার ফিলোসফি তারা তুলে ধরেছেন। আবার অপোজিশনও দেখেন, তারা কিন্তু স্ট্রিটে যায়নি। আমাদের যেটা হতো আগে, যেটা এই 90-এর দশকে আমরা দেখেছি, কিছু হলে স্ট্রিটে আমরা ফার্স্টে চলে যাই, সেইটা কিন্তু হয়নি। আমরা সংসদে ছিলাম, সংসদে ডিবেট গুলো হয়েছে, সংসদে পলিসি লেভেলে আলোচনা হয়েছে, সংসদে যে প্রাইম মিনিস্টার মালয়েশিয়া এবং চায়না গেলেন, সেখান থেকে এসে সংসদেই উনি বলেছেন যে উনি ওই অ্যাচিভমেন্টটা কি হয়েছে। আজকে ফরেন মিনিস্টার কথা বললেন। সংসদ হয়ে গেছে মানে সেন্টার অফ অল মানে অ্যাক্টিভিটিস। এটা খুবই জরুরি ছিল, এবং এইটার থেকে আমাদের যে ডেমোক্রেসি ফাংশনিং, আমাদের ডেমোক্রেসি যে আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশনে ফিরেছি, এবং এটা একটা খুবই ভাইব্রেন্ট একটা ডেমোক্রেসিতে আমরা একটা জার্নিতে আছি।
সেইটা কিন্তু প্রতিদিনই এটা প্রমাণ হচ্ছে। আমি বলবো যে অনেকে এটাকে ভাবছেন যে সংসদে অনেক বেশি কথাবার্তা হচ্ছে বা বাইরে যেও দু একজন উচ্চবাচ্য করছে, এটা খুবই বেসিক মিনিমাম, এটা হবেই। যে কোনো পলিটিক্যাল স্পেকট্রামেই এই ধরনের আলাপ আলোচনাগুলো আসে, কিন্তু এটা সংসদে আমরা এমন না দেখেছি যে- এমন কিছু ভাষা ব্যবহার করা হয়েছে যেটি স্পিকারকে এক্সপাঞ্জও করতে হয়েছে। না, এটা তো আপনি সেই ব্রিটিশ জায়গা থেকে আপনি আসলে যদি- অনেকেই বলে যে আগের আপনি- ধারা এখনো রয়ে গেছে, একজন আরেকজনের না, মধ্যে সেই না, জায়গায়। আমার মনে হয় না। আপনি ব্রিটেনে দেখেন না, ওদের কমন সবাই দেখেন, এর চেয়ে আরো কঠিন কঠিন শব্দ বলে। অন্যান্য জায়গায় তো মারামারিও হয়। আমি মনে করি দ্যাট ইজ মানে যেটা আমাদের সেরকম হয়েছে না হোক সো অবশ্য। ফার ফাইন। হ্যাঁ, অবশ্যই। রাশেদুল ইসলাম রাশেদ, একটু আসতে চাই আমরা বিরতির আগে আরেকটি যে প্রসঙ্গ আসলে বলছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি আপনারা কেন আসলে মনে করেন যে জুলাই সনদের ক্ষেত্রে বা গণভোটের রায়ের ক্ষেত্রে সরকার সেটি বাস্তবায়ন করবে না? গণভোটের রায় বাস্তবায়নের কথা তো সরকার বরাবরই বলছে যে তারা করবে। এখানে আসলে কেন আপনারা মনে করেন যে সরকার করবে না? সিমটম তো আমরা দেখতে পাচ্ছি না, মানে যে এরকম যদি হতো যে এটা 100% একটা কাজ, এর মধ্যে 10% হয়েছে কি 5% বা 1% হয়েছে, এরকম কি আমরা দেখতে পাচ্ছি আর কি? সেরকম কোনো নমুনা তো দেখতে পাচ্ছি না আর কি। দেখুন যে জুলাই সনদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে যে সরকার গণভোটটাকে ল্যাপস করে দিল। এরপরে হচ্ছে যে জুলাইয়ে আমরা দেখেছি যে অনেকগুলো অধ্যাদেশ ছিল যেগুলো এই দেশের বিগত ফ্যাসিজমকে একদম পায়ে পিষে নতুন বাংলাদেশের দিকে যাওয়ার জন্য একটা সহায়ক চিন্তা করেই কিন্তু সেই অধ্যাদেশগুলো এসেছিল, এবং সেগুলোর দ্বারা আপনি বলেন তো মানবাধিকার কমিশন, গুম কমিশন সহ এরকম বিষয়গুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত যদি আপনি সূচক করেন, সবচেয়ে বেশি কারা? বিএনপি। মানে অনেকে বলে যে জামাত ইসলামী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নো, জামাত ইসলামীর হয়তো 11 জন লিডারকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যার দিকে যদি আপনি তাকান সেদিকে আবার বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত। গুমের সংখ্যার দিকে যদি তাকান বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি। মানে এটা কি একটা আশ্চর্যের ব্যাপার যে বিএনপি এত ক্ষতিগ্রস্ত, যে বিএনপি এরকম বিভিন্ন বিষয় দ্বারা ক্ষতিগ্রস্ত হলো, সেই বিএনপি এসে সেই অধ্যাদেশগুলো ল্যাপস করে দিল। মানে যেখানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ওই অধ্যাদেশগুলোর জরুরিয়ত ছিল, সেটাকে আরো নারিশ করে ফ্লারিশ করে কেন করলো বলে আপনাদের কাছে মনে হয়? এখন আমাদেরকে ওনারা বলছেন, জাতিকে জানাচ্ছেন যে ওনারা আরো অধিকতর কি বলে সুন্দর করে গুছিয়ে সেই বিলগুলো আনবেন। আমি জানি না আর কি যে কেন এবারের যে অধিবেশন, বাজেট অধিবেশনগুলো একটা বিলও কেন আসলো না, কোনো পর্যালোচনা কেন নাই, এটি তো আমাদের জন্য একটা মানে কি বলে ভাববার বিষয়ে পরিণত হয়েছে এখন আর কি। তো এই সব কিছু মিলিয়ে আমি বলবো যে সরকারকে ডিসাইড করতে হবে। আমি কিছুক্ষণ আগে কিন্তু বলেছি যে বাজেটে জুলাই সংখ্যা আচ্ছা, দেখুন যে এখানে জুলাই সনদ তারা বলছে যে তারা এই গণভোট বাস্তবায়নের মাধ্যমে করবে না, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মানে শপথের মাধ্যমে তারা করবে না। কিসের মাধ্যমে করবে? সংশোধনের মাধ্যমে। কি কি সংশোধন করা হয়েছে? আমাদের আপার হাউস কি হবে, আমাদের কি বলে এরকম আর অনেকগুলো বিষয় কি হবে, সেগুলো নিয়ে তো কোনো বাজেটও নাই। আমি কিন্তু কিছুক্ষণ আগেও বললাম সেটা আর কি। অর্থাৎ এইগুলো আমাদেরকে বিরাটভাবে ভাবিয়ে তুলেছে এবং একবারেই তো শুরুতেই তো আমাদেরকে আহত করেছে। আর সেকেন্ড যেটি আমি বলতে চাচ্ছি যে আমি লজ্জা পেয়ে গেছি, শফিকুল আলম ভাই বলছিলেন আর কি যে এবারের সংসদে কিন্তু একটা এথিক্যাল ব্যাপার চলছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুবই লজ্জা পেলাম আর কি। স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্র করে একটা বক্তব্য কিন্তু ব্যাপকভাবে আছে এখন, যে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে নির্বাচনের আগে আমরা গণভোট ইস্যুটাকে মেনে নিয়েছি, নির্বাচনটা যেন হয় এই ইস্যুতে। অর্থাৎ এটা একটা আমরা বলবো যে এটা একটা প্রতারণা টাইপ। সেই বিষয়টি আছে, চলে গেছে, আলোচনা হয়ে গেল, মাঝখানে পর্যালোচনা হলো, চুপচাপ আছে সবাই। এই অধিবেশনে আবার উনি ওইটাকে জাস্টিফাই করে পুনঃপ্রতিষ্ঠা করলেন আবার, যে হ্যাঁ তিনি জেনে বুঝে ওই বক্তব্য দিয়েছেন। আজব। তাহলে কোথায় গেল গণভোট, কোথায় গেল জুলাই? আপনি চিন্তা করুন আর কি, জায়গাটা কিরকম একটা মানে হেফাজত হয়ে গেল না বিষয়টা। না, প্রতারণা শব্দটা একটু কঠিনই হয়ে গেছে। এটা তো রাজনীতির ময়দান, মানে রাজনীতির ময়দান। জুলাই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রত্যেকটা আলোচনায় মানে প্রতিটি মিনিট আমি উপস্থিত ছিলাম, সেখানে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরা প্রথম যখন আলোচনা শুরু করি তখন আমরা যখন দলভিত্তিক আলোচনা করি 168টা পয়েন্ট আমাদের সামনে আসছে। পরবর্তীকালে 84টা ব্যাপারে আমরা স্বাক্ষর করেছি, তার মধ্যে 12টা বিষয়ে বিএনপি সহ, আমি সেই সময় 12 দলীয় জোটের মুখপাত্র ছিলাম, আমি জুলাই স্বাক্ষর সনদের একজন স্বাক্ষরকারী অবশ্য। তো
তো সেই হিসাবে আমরা 12টা বিষয়ে বিএনপি দ্বিমত করেছে, আর যেগুলো দ্বিমত করে নাই সেগুলো তো বাস্তবায়ন হয়েই যাবে, এখানে কোনো কিছু মানে বিয়ে নেই। মূল কথা হলো যে যেমন সংবিধানের 70 বিধি সেটার ব্যাপারে আমরা একমত হয়েছি, আর অনেক বলতে গেলে অনেক বড় বিষয়। তবে আমাদেরকে মাথায় রাখতে হয়েছে একটা জিনিস, যে যেমন গণভোটের বিষয়টা প্রস্তাবক সালাউদ্দিন সাহেব যখন আলোচনা চলছিল, যেটা কিভাবে আমরা এটাকে সমাধানের পথে যাব, নির্বাচনে অংশ নেওয়ার না মানে আমি বলি কিভাবে ব্যাপার, তখন সালাউদ্দিন সাহেবই বলেছে যে গণভোটের একটা ব্যবস্থা হতে পারে। গণভোট উনি বলেছেন ঠিক এইভাবে বলেছেন যে সংবিধানে গণভোটের কোনো বিধান নাই, আবার জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমরা এটা গণভোট করতে পারবো না সেটাও তো কোনো সংবিধান নাই। মোজামুড়ি মাঝামাঝি একটা অবস্থানে থেকে আমি অবশ্যই সালাউদ্দিন সাহেবের বক্তব্যকে স্বীকার করি, আমরা নিজেরাও আমি স্বীকার করি, কারণ আমাদেরকে মানে মাথা চিন্তা রাখতে হয়েছে যে একদিকে আন্দোলন চলছে যে জুলাই হত্যার বিচার পরিপূর্ণভাবে না হওয়া পর্যন্ত, ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেব না, এইটা একটা মাঠের মধ্যে কথা। একটা কথা হলো যে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য দেখতে চাই, তারপরে আরেকটা কথা হলো যে উপদেষ্টারাও বলছেন যে জনগণ আমাদেরকে 5 বছর দেখতে চাই, আর আমরা কি চাই, আমরা নির্বাচন চাই। আমরা এখনো মনে করি যে যদি এই অভ্যুত্থানের বা এই বিপ্লবের 6 মাসের মধ্যে নির্বাচনটা হয়ে যেত, তাহলে আওয়ামী লীগ সে সময় ভোটের মাধ্যমে নিশ্চিহ্ন হয়ে যেত, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতো না। আমরা অনেক দেরি করে ফেলেছি নির্বাচনে, আমাদের মাথার মধ্যে ছিল নির্বাচন। জনাব সালাউদ্দিন সাহেব সেখানে অত্যন্ত চৌকস ভূমিকা পালন করেছেন, তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন, তিনি অত্যন্ত সাবলীলভাবে সেখানে দায়িত্বটা পালন করে পুরো জাতিকে একটা নির্বাচনী ট্রেনে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে একটা নির্বাচনী ট্রেনে তিনি উঠিয়ে দিয়েছেন। ট্রেন চালু হয়ে গেছে, গন্তব্য পৌঁছেছে, একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেটাই ছিল আমাদের লক্ষ্য, সেটাই ছিল আমাদের উদ্দেশ্য, আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পেরেছি। সালাউদ্দিন সাহেব যেটা বলছেন আমিও সেটা বলি, আমিও সংসদে দাঁড়িয়ে বলেছি যে আপনার এই কথাগুলো আমিও বলেছি যে অনেকগুলো রাজনৈতিক দলের কথা ছিল যে বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, তো রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বিএনপির হাত পা বেঁধে মানে কতটা হাত পা বাঁধা যায়, নির্বাহী বিভাগকে কতটা অকার্যকর করা যায়, এটা একটা রাজনৈতিক দলের কয়েকটা রাজনৈতিক দলের চেষ্টা ছিল। সেখানে তো নির্বাহী বিভাগকে কার্যকর করার জন্য বিএনপির পক্ষ থেকে ভূমিকা রেখেছে। বিএনপির যেগুলো আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে, কথাই ছিল যে আপনি যদি নোট অফ ডিসেন্ট দেন, যদি এটা সরকারকে আপনার পক্ষে যদি রায় আসে তাহলে আপনি সেটা পালন করবেন, বিএনপির পক্ষে যদি রায় আসে তাহলে বিএনপি যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছে আপনি তো জোর করে আপনার এজেন্ডা আমার উপর চাপিয়ে দিতে পারবেন না, বা জোর করে তো আপনি এজেন্ডা চাপিয়ে দিতে পারবেন না। কিন্তু আমার কথা হলো যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই সনদের স্বাক্ষরিত যে ঐক্যমতের বিষয়গুলো স্বাক্ষরিত একদম প্রত্যেকটা অক্ষর পালন করা হবে, সেখান থেকে ষষ্ঠ পরিমাণ সরে আসবে না। আপনাকে তো এটা দেখতে হবে। এখন পর্যন্ত তো এই যে মানবাধিকার কমিশনের কথা বলা হচ্ছে, গুম কমিশন এবং মানবাধিকার কমিশনকে দুইটাকে এক করে অধিকতর আরও আপনার কার্যকর করার জন্য যথাসময়ে এটা বিলটা আসবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে আমরা আবার সংবিধান, এটা তো একটা রায় ঝুলে আছে, সেটাকে আমরা আনবো। আমরা রাষ্ট্রপতির ক্ষমতা আমরা বৃদ্ধি করেছি, আমরা রাষ্ট্রপতি আবার ধরেন যেমন জুলাই সনদের মধ্যে একটা আছে যে রাষ্ট্রপতি অতি আগে চাইলে ফাঁসির যে কোনো আসামিকে মকুব করতে পারতেন, কিন্তু আমরা যেটা বলেছি যে না, রাষ্ট্রপতি চাইলেই করতে পারবেন না। আমরা একটা কমিটি করে দিয়েছি, কমিটির মাধ্যমেই রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রপতি চাইলেই আপনার বিচার বিভাগের সবচেয়ে জুনিয়র একজন বিচারপতিকে তিনি প্রধান বিচারপতি করতে পারতেন। আমরা বলেছি যে না, মানে অ্যাপিল বিভাগের সবচেয়ে সিনিয়র এবং ক্ষেত্র বিশেষে যদি সিনিয়রের বিরুদ্ধে কোনো ধরনের কোনো থেকে থাকে তাহলে তার দ্বিতীয় ব্যক্তি। এইভাবে কিছু কিছু ক্ষেত্রের সাথে আমরা একমত হয়েছি, কিছু কিছু দ্বিমত হয়েছি, কিন্তু জুলাই সনদ তো বাস্তবায়ন আমরা করবই। গণভোটে তো আমাদের নেতা গণভোটের পক্ষেই আমাদের রায় হয়েছে। এখন আমরা আসলে কি মানে কি চাই, আমরা কি জুলাই সনদটা বাস্তবায়ন তো চাই, সেখানে বাস্তবায়ন যদি চাই সেখানে তো গণভোটটা আমাদের এটার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। কিন্তু গণভোটটা কিন্তু জুলাই সনদে বাস্তবায়ন করার জন্য জুলাই সনদে যে 34টা দফা আছে, 12টা দফা ছাড়া আমি তো আমরাই মানে প্রত্যেক দিনই ছিলাম সেখানে, এবং প্রতিদিনই মিডিয়াতে কথা বলেছি, প্রতিদিনই এটার ব্যাপারে আমরা রিয়াকশন বলেছি। আমরা জানি যে কোনটা বাস্তবায়ন হবে, কোনটা বাস্তবায়ন করাটা অনেক, যেমন হঠাৎ করে একদিন দুপুরবেলা এসেই রাষ্ট্রপতিকে 12টি
ক্ষমতা দেওয়া হলো, যেখানে একদম সেনাবাহিনীর প্রধান নিয়োগ, পুলিশের আইজিপি নিয়োগ হতে আরম্ভ করে সব কিছু নিয়োগ, মানে তাতে করে কিন্তু প্রধানমন্ত্রী টুডো জগন্নাথ। আমরা সেটা বিরোধিতা করেছি এবং সেখানে 12টার জায়গায় আমরা 4টাতে একমত হয়েছি, 6টাতে ঐক্যমত্য কমিশন 6টার ব্যাপারে ইয়ে করেছে, মানে 6টার ব্যাপারে অনেকেই একমত হয়েছে। এরকম অনেকগুলো খুঁটিনাটি বিষয় আছে এখানে। বিরোধী দলের পক্ষ থেকে যেমন আমাদের শফিক ভাই বললো যে আসলে মানে পুরো জাতির এখন কিন্তু মানে আলোচনার অথবা দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো সংসদটা। কিন্তু আমরা কিন্তু সংসদ সদস্য হিসাবে কিন্তু আমরা বুঝতে পারছি বা আমরা বুঝি যে 14 সালের একজন সংসদ সদস্য যাকে পুলিশেও মানে পাত্তা দিত না, সংসদে বলেছে যে পিওনও আমাদেরকে দাম দেয় না, সেখানে আমরা আমাদের অবস্থানটা বুঝি যে জাতি আমাদের কাছ থেকে অনেক কিছু চাচ্ছে। আমরা সেখানে এই যে সরকারি দল এবং বিরোধী দল, এই মাননীয় প্রধানমন্ত্রী পরশুদিন যখন আপনার অনেকগুলো আপনার ভ্যাট ট্যাক্স কমিয়ে যখন ইয়ে করছেন, যখন বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তিনি তো বিরোধী দলের ভূমিকা পালন করছেন এবং রেওয়াজ হলো যে সরকারি দলের সরকার প্রধান বা সরকার সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা যখনই দাঁড়াবেন তিনি মাইক পাবেন এবং মাইক পাওয়ার পরে সংসদ নেতা বলার পরে আমি একটু বলি সংসদ নেতা না সংসদ নেতা বলার না সংসদ নেতা বলার পরে কিন্তু আর কেউ বলেছেন যে কুচি কুচি করে কাটার যন্ত্র বলার পরে আবার কেউ বলার মানে কথা না, কিন্তু তারপরে কিন্তু আবার বিরোধী দলের নেতা বলেছেন। আমরা যেমন একজন ভালো বিরোধী দলের নেতা পেয়েছি, আমরা যেমন একজন ভালো সংসদ নেতা পেয়েছি, তেমনি করে আমরা 2জন স্পিকার এবং ডেপুটি স্পিকার পেয়েছি যে যারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু আপনার সংসদটা চালাচ্ছে। এবং এইভাবে কিন্তু যদি আমরা মানে দেখেছি যে সরকারি দলের নেতারা এসে বিরোধী দলের নেতার সাথে হ্যান্ডশেক করছেন, বিরোধী দলের নেতা আবার গিয়ে সংসদ নেতার সাথে হ্যান্ডশেক করছে। আমরা এইটাকেই ধারণ করে আমরা এটাকেই নিয়ে আমরা সামনে দিয়ে এগিয়ে যেতে চাই। গণভোটের রায় আপনারা বাস্তবায়ন করবেন? অবশ্যই অবশ্যই, এটা তো আমাদের জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। আপনারা বিশ্বাস করতে বা আস্থা রাখতে পারছেন? মানে ইয়ে রাখতে হবে, তো কি বলে আশা রাখতে হবে। আমরা এখনো পর্যন্ত 180 দিন পার হয়নি, সুতরাং আশা রাখতে হবে আমাদেরকে, যেহেতু এটা একটা সিস্টেমের মধ্যে আছে আমরা সাংবিধানিক। বাট এটা প্রমাণ করে না সেলিম ভাইয়ের বক্তব্য যে বিএনপি সেই পথে হাঁটছে। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে যে সরকার আসলে সেই পথে হাঁটছে, এটা কোনোভাবেই আপনাদের কাছে দৃশ্যমান নয়। শফিকুল আলম, এই যে জুলাই সনদ বাস্তবায়ন বা গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিরোধী পক্ষের যে ধরনের বক্তব্য সরকারি দলের কাছে, যে বিরোধী দল মনে করে যে সরকার আসলে বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের কালক্ষেপণ করছে বা কোথাও তাদের অবস্থানটা পরিষ্কার করছে না বলে তারা মনে করেন, আপনার দৃষ্টিতে কি মনে হয় এখানে সরকার কি কোথাও অস্পষ্টতা রেখেছে? আমার যেটা মনে হয় যে আস্থার একটু ঘাটতি আছে। তো এটা আসলে এই আস্থার জায়গাটাও মানে সংকটটাও আসলে খুব দ্রুতই সংসদেই এটা পূরণ করা সম্ভব। এবং এইটা এই জায়গায় আমি এখনো বিশ্বাস করি যে যেহেতু আপনি যদি জুলাই সনদকে ঘিরে, যে সেলিম ভাই তো প্রত্যেকটা মিটিং এ ছিলেন, আমরা দেখেছি কোনো দিন মিটিং তো সারাদিন অনেক রাত পর্যন্ত হয়েছে। তো এই যে মিটিং এর যে আউটকাম গুলো, এটা সবাই জানেন যে কি মিটিং হয়েছে, কি ধরনের আলাপ আলোচনা হয়েছে এবং কি করতে হবে, এই কাজগুলো সবাই জানেন। এখন যেটা হয়েছে যে প্রায়োরিটি গুলোর মধ্যে এসে ধরেন ইকোনমিকে আবার রিভাইভ করা, অন্য জব ক্রিয়েট করা, কিছু কিছু নতুন প্রায়োরিটি সব এসে, যেমন লোকাল গভর্নমেন্ট ইলেকশন দেওয়া, সেই জায়গায় অনেকে মনে ভাবছেন যে গণভোটটা বুঝি প্রায়োরিটি, গণভোটের বা জুলাই চার্টারের প্রায়োরিটির মধ্যে নাই। আমার মনে হয় না, যেটা খুব দূরে আছে, এটা নিশ্চিত আবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে। বাজেটটা দেওয়া খুবই জরুরি ছিল, কারণ আমাদের সময় যেটা হয়েছে যে আমরা অস্টেরিটি বাজেট দিয়েছি, সবকিছুকে কাভার আমরা করতেও আমাদের সময় করাও যায় নাই, কেননা হাসিনা যেই ভঙ্গুর ইকোনমি রেখে গিয়েছিল সেখানে সম্ভবও ছিল না। আর এখানে যেটা হচ্ছে যে একটু এক্সপেনশনারি বাজেট, সবাইকে কিছু কিছু দেওয়ার চেষ্টা। এই বাজেটটা হওয়ার পরে আমার মনে হয় যে একটা দায়িত্ব একটু লাঘব হবে এবং সেই ক্ষেত্রে মূল ফোকাসটা আবার সেই জুলাই চার্টারের দিকে ফিরবে। এটা বিরোধী দলও এটা নিয়ে কথা বলবে এবং অবশ্যই দলও। এখন আমার মনে হয় যে এইটা বাজেট একটা তো খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, সারা বাংলা মানে আগামী বছর আমরা কি করব সেটার একটা নথি। তো সেই জায়গায় বাজেটটা যেহেতু শেষ হলো, পাস হয়ে গেছে, তো আমি অনেস্টলি বলতে পারি যে উই ক্যান, আমাদের এই যে জুলাই চার্টার নিয়ে যে আমাদের
যেই চিন্তা ভাবনাগুলো সেগুলো আবার ফিরে আসবে, নতুন করে ডিবেট হবে। যদি দেখা যায় যে না জুলাই চার্টারে কোনো উইকনেস আছে বা আরো একটু বেটার করা যায়, বা কোনো কোনো জায়গায় সরকারের ক্ষমতাকে এমন ভাবে খর্ব করা হয়েছে যে সরকার কাজই করতে পারছে না, সেগুলো নিয়ে রিথিঙ্কিং হতেই পারে। বাট এগেন সংসদে এটা হওয়া উচিত এবং সংসদেই এই আলোচনাটা গভীরভাবে হওয়া উচিত। এই আলোচনা কিন্তু ওনারা করে আসছেন এই ইয়েতে ফরেন সার্ভিস একাডেমিতে। সেলিম ভাই অনবদ্য সেখানে আলোচনা করেছেন, আমি অনেকগুলো আলোচনা ওনার দেখেছি। তো আই ক্যান টেল ইউ দ্যাট আমি অতটা ক্রাইসিস দেখি না সামনে। এটা নিশ্চিত দুই পক্ষই এটা ডিল করবেন খুব সুচারুভাবে। নিশ্চয়ই, এবং বিরোধী দলের যে ভিতরকার যে সন্দেহ সেটি হয়তো দূর হবে সামনের না দিনগুলোতে। না না, এখানে আমাদের বক্তব্যটা যেটা আর কি, যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করব, এটা আমাদের একটা টার্গেট। আমরা মনে করি আমরা সেটা পারবো। সেটা কিভাবে? আন্দোলন করে? আমরা সংসদে ভূমিকা রাখবো, সংসদে না হলে আন্দোলনের রাজপথে যাব, কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে। অনেকে এটা কি মনে করে যে এটা আবার আরেকটা সরকার পতনের আন্দোলন। এটা যদি সরকারের পতনের আন্দোলন শেষ পর্যায়ে হয়তো হলো, বাট আমাদের উদ্দেশ্য এটা নয় যে সরকার পতন। আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারকে চাপ দিচ্ছি। সেটা বাস্তবায়নের জন্য গণভোটটাকে সবার আগে যদি মেনে নেয় তাহলে সকল সমাধান এক বাক্যে হয়ে যায়। কিন্তু আলাদা করে তখন ওই আলাদা ধরে ধরে বিশ্লেষণ করে করে এরকম করার দরকার পড়বে না আর কি। হ্যাঁ, যদি আমিও শফিকুল আলম ভাইয়ের সাথে একমত আর কি, যে উনি যেমনটা বলেছেন যে এখন নতুন করে কোনো কিছু রিভিউয়ের বাস্তবতার নিরিখে বর্তমান প্রেক্ষাপটে হতেই পারে। হ্যাঁ, হতে পারে। তো সেগুলো নিয়ে আলোচনা আসুক। মানে আমরা কিন্তু সন্দেহ করছি এটুকু যে আজকে 4 মাস চলে যাচ্ছে, মানে কতটুক বাস্তবায়ন হয়েছে মানুষ দেখেছে, কতটুকু হয়নি। এটা হলো আমাদের জন্য কষ্টের, মানে হৃদয় রক্তক্ষরণ এটা আর কি। অর্থাৎ যে জুলাই আমাদের সকল কষ্ট কি বলে এনে দিল, মানে সকল কষ্টকে এনে দিল না বলি আর কি, যে জুলাইয়ের মাধ্যমে আমরা সকল কষ্ট থেকে অবসান হলাম আর কি। এখন অবসান হওয়ার পর মনে হচ্ছে যে আমরা রিল্যাক্স হয়ে গেছি। এটা কি আমি বিশ্বাস করতে চাই না যে বিএনপি মনে করছে যে রিল্যাক্স হয়ে গেছে, বাট তাদের কর্মকাণ্ড সেটা প্রমাণ করে। তো সেই জায়গা থেকে আমি আবারও কিছুক্ষণ আগে একবার বলেছি, আবারও বলছি যে 180 দিবসের মধ্যে তারা এই ব্যাপারে ডিসিশন নেবে। ইভেন সংসদে এখন বাজেটটা পাস হয়ে গেছে, আরও মেবি 5 দিন সংসদ চলবে আর কি। 7 তারিখে শুরু হয়ে 15 তারিখ পর্যন্ত মেবি চলবে, 7 দিন আর কি। 5 কর্মদিবস থাকবে হয়তো সেখানে সংসদ। আমি আশা করি যে এই সময়ের মধ্যে অবশ্যই কোনো না কোনো একটা বিল, কোনো না কোনো একটা আলোচনা সংসদে আসুক। তাহলে অন্তত পক্ষে আমরা আশ্বস্ত হতে পারি আর কি যে তারা এগুচ্ছে। আর এটা আমরা বারবার বলছি যে গণভোটটাকে কোনোভাবেই মিস ইউজ করার সুযোগ নাই। যে করবে তার পরিণতি ভালো হবে না। এখন এটাকে আপনি শুনতে আপনার খারাপ লাগলেও, যেমন সংসদে দাঁড়িয়ে কথা বলা হচ্ছে যে গণভোট না মানলে আমরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবো। দেখুন, রাজনৈতিক ভাষা আপনি যেভাবে নিতে চান আপনার মতো করে আপনি নিতে পারবেন, বাট ইস্যু আপনাকে খেয়াল করতে হবে যে আমরা কি বলতে চেয়েছি, আমাদের লক্ষ্য কি, আমাদের কি বলে ফোকাস পয়েন্টটা কি। তো সেই ফোকাস পয়েন্টে আপনি না আলোচনায় রেখে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাচ্ছেন ফতোয়া দিতে। অর্থাৎ সংসদের বা জাতির গুরুত্বপূর্ণ টাইমগুলো এরকম অহেতুক বিষয় নিয়ে আলোচনা না করে প্রয়োজনীয় বিষয়গুলোতে থেকে আমি মনে করি যে এই মুহূর্তে দেখুন যে এখন টাইমটাও কিন্তু এরকম যে আজকে বাজেট পাস হয়েছে 30 তারিখ, কাল থেকে জুলাই 1 তারিখ শুরু হলো, আজকে বিএনপিরই কর্মসূচি হলো। অর্থাৎ কাল থেকে সারা দেশে এটা নিয়ে কিন্তু কর্মসূচি টোটাল ওই 36 জুলাই পর্যন্তই থাকবে, চলতে থাকবে আর কি ধারাবাহিকভাবে। তাহলে এইটাকে সামনে রেখে অবশ্যই সরকারকে ডিসিশন নিতে হবে। এবং এটি কি বলে কমিটমেন্ট, তো এটা এরকম না যে আমি আজকে বিরোধী দল হিসেবে বাধ্য করাচ্ছি সরকারকে, চাপ দিচ্ছি বলে করবেন না তো। সেলিম ভাইয়ারা নিজেরাই এটা মানে কি বলে কমিটমেন্ট বলতে কি, মানে এখানে তো 84টা পয়েন্টের মধ্যে 12টাতে বিএনপি নোট অফ ডিসিশন দিয়েছে। তো আপনি যেটাকে নোট অফ ডিসিশন দিয়েছে সেখানে আপনি আন্দোলন করলে করেন, অসুবিধা নাই। না না, আমরা সেটা দেখতে চাই, কিন্তু সেটা আপনি কিভাবে করবেন সেটা, যেটা আমি বলেছি যে এটা আমি করব না, আমি সেটা নোট অফ ডিসিশন দিয়েছি যেটা আমার পক্ষে মানা সম্ভব নয়। তো সেটা আপনি আমাকে কিভাবে মানাবেন? আমাকে ভোট দিয়ে, আপনাকে তো ভোট দেন না, বাকিগুলো মানেন, বাকি আপনাকে দেন না। এখন জুলাই সনদে কোন বিষয়টা আপনার কাছে নিয়ে সন্দেহ এবং কোন বিষয়টা চান যে আপনি এখনই বাস্তবায়ন? সবগুলোই তো হচ্ছে এখানে। আমরা তো প্রশাসনকে
মানে আপনার নির্দলীয়করণ হতে আরম্ভ করে এই যে ব্যাংকিং কেমনে নির্দলীয়করণ? ব্যাংকিং খাতকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনতেছি, না, সেলিম আমরা ভাই। একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা দায়বদ্ধ। তারপর আমরা সরকারের ব্যয় অনেকটা কমিয়ে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তার আচার আচরণ চলন বলনে ইতিমধ্যেই একটা সেলিম ভাই, নিশ্চয় করেছেন। একটু আজকে interfere করি। 50 বছরের রেওয়াজকে ভঙ্গ করে যে বাজেট অধিবেশন পাশের পরে অর্থমন্ত্রী মানে সবাইকে নিয়ে একটা ডিনার পার্টির আয়োজন করে, তো মাননীয় প্রধানমন্ত্রী বললো যে এটা অপচয় হবে, রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে, বন্ধ করে দিচ্ছে। তাহলে তো আমরা তো মানে এগুলো এন্ডোজ করছি, আমরা তো গতানুগতিক শাসন ব্যবস্থার মধ্যে নাই। আমরা কিন্তু বলছি যে এই যে কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে অতীতে এক একটা প্রকল্প নিয়ে নেওয়া হতো এবং সেটা কমপক্ষে 5 গুণ এটা অর্থ বৃদ্ধি করা হতো, 5 বার এটা সময় বৃদ্ধি করা হতো। সেখান থেকে বলছে যে না, জিরো টলারেন্স, প্রকল্প নেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কোনো সময় বাড়ানো যাবে না। তো আমরা তো সংস্কার করছি, আমরা তো সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা সংস্কার করছি, তো এখানে আসলে হুমকি ধামকির কোনো কারণ নাই। এই কারণে আমরা দিনের পর দিন আলোচনা করে যতটুকু আমাদের পক্ষে অঙ্গীকার করা দরকার ছিল যতটুকু, কারণ আমরা তো সংস্কারের প্রস্তাবটা বিএনপি দিয়েছে, 31 দফা রাষ্ট্র সংস্কারের একটা আন্দোলন সবাইকে নিয়ে। বিএনপি 27 দফা ছিল, সেখানে অন্যান্য প্রায় 40টি রাজনৈতিক দলের সাথে একসাথে হয়ে তারা আপনার এখানে দিয়েছে আপনার 31 দফা। এখন এখানে সংসদের উচ্চকক্ষ গঠিত হবে না হবে এগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয় আছে। অনেকে বলতে চায় যে আমাদের মতো যে একটা ফেডারেল রাষ্ট্র না, এটা এককেন্দ্রিক রাষ্ট্র, এই এককেন্দ্রিক রাষ্ট্রের মধ্যে একটা উচ্চকক্ষের প্রয়োজন আছে কিনা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কাছে এখনো সময় আছে, আমরা এখনো সময় আছে, এগুলো নিয়ে আলোচনা করবো। সেই সময়টা আসলে কবে এবং কতদিনের থেকে শুরু মধ্যে হবে? এটা আসলে বিরোধী দল আপনার কাছ থেকে জানতে চায়। শহীদ ভাই যথার্থই বলেছেন যে একটা বাজেট পাস হয়েছে, বাজেটের পরে এই যে পরের সেশন কি হবে, এরপর যদি এই পরের সেশন 5-7 দিন, তার মধ্যে তো একটা আইনি বাধ্যকতা আছে যে 60 দিনের মধ্যে সংসদ ডাকতে হয়, তাই না? তো পরের 60 দিনের পরে যখন সংসদটা ডাকবে তখন তো সেখানে আইন প্রণয়ন, আইন নিয়ে কথাবার্তা, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথাবার্তা, জুলাই সনদকে আরো অধিকতর কোথাও কোনো সমস্যা আছে কিনা এগুলো আমরা দেখবো না, অবশ্যই দেখবো, তো অবশ্যই কথা বলবো। সবচেয়ে বড় কথা হলো যে 2-3টা ব্যাপার ছাড়া, মানে সম্ভবত 3টা বা 4টা ব্যাপার ছাড়া আর প্রত্যেকটা বিষয়ে আমরা ইচ্ছা করলে আমরা দলের বিপক্ষ ভোট দিতে পারবো। শুধুমাত্র আস্থা অনাস্থার ভোট ছাড়া, বাজেট ছাড়া, ইত্যাদি ছাড়া আমরা আমরা বিরুদ্ধে ভোট দিতে পারবো, আমরা সিদ্ধান্ত প্রস্তাব আনবো, আমরা মুলতবি প্রস্তাব আনবো, আমরা এগুলো নিয়ে আমরা নিজেরাই কথা বলবো। আমরা মাত্র আমরা সামনের অধিবেশন 350 সদস্যের মধ্যে 250-এর অধিক সদস্য নবীন, এখনো আমরা মানে পরবর্তী অধিবেশনে জুলাই সনদ নিয়ে আলোচনা হবে, এটা এক ধরনের আপনি বলছেন। নিশ্চয়ই সেই জায়গায় বিরোধী দল আস্থা রাখবে আশা করি। একটি বিষয় একটু আলোচনা করতে চাই জনাব সেলিম, সেটি হচ্ছে তথ্য উপদেষ্টা, তিনি বলেছেন যে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই এবং যে কোনো ফরমেটি, সেটা তৃণমূল হোক বা রিফাইন্ড আওয়ামী লীগের নামে, তারা কোনো কর্মসূচি পালন করতে পারবে না। কিন্তু মানে এটা স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বলেছেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর যে জায়গাটি সেটি যেমন আছে, এবং আপনারা কিভাবে এটা আইডেন্টিফাই করবেন যে এখানে যে প্রার্থীটি নির্বাচন করছেন তারা সেই ঘরানার মানুষ? না, একটা ইউনিয়ন পরিষদে আমরা সবাইকে চিনি, আমরা এটা মানে বুঝতে পারবো, জানতে পারবো। এই ধরনের কোনো সুযোগ পাওয়ার কোনো মানে আছে বলে আমি মনে করি না। আর আপনার যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কর্মকাণ্ডটা নিষিদ্ধ, আর নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন, আর এটাকে আমি কোনো রাজনৈতিক সংগঠনই মনে করি না, এর মধ্যে কোনো রাজনীতি নাই। এটা একদম চরম একটা ফ্যাসিস্ট একটা রাজনৈতিক, মানে একদম একটা চরম। আপনি যেহেতু চরমপন্থী শব্দটি বলেন, একই সাথে এই মানে যেহেতু আমাদের সময় কম, বিশৃঙ্খলা তৈরি করার একটি সুযোগ তো আসলে দেখা যায় যে চেষ্টা করবে তারা, সেটি কিভাবে সরকার এখন থেকে চিন্তা ভাবনা করা উচিত যে এটি তারা প্রতিহত করবে? তাদের বিশৃঙ্খলাটা জাতীয় না, মানে কোনো গোষ্ঠী না, এটা একটা আন্তর্জাতিক আমার কাছে মনে হয়েছে। ইন্ডিয়ার পক্ষ থেকে ওই যে বলা হলো যে ভূখণ্ড এক আকাশ এক, ইত্যাদি, এটা কি কথা? এটা একটা দেশ স্বাধীন সার্বভৌম 54 বছর পার হয়ে গেছে, আমরা 55 বছরে পদার্পণ করছি, এখন হঠাৎ করে বলতেছে যে দেশ আমাদের এক। এবং এইটা কেন বলছে তারপর পরে দেখা যাচ্ছে আবার যে আমি কিছুক্ষণ আগে নাম উচ্চারণ করলাম একটা সংখ্যালঘু নারীকে নিয়ে, নাম উচ্চারণ করতে লজ্জা লাগছে আমার আর কি। বা এই দেশে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে যে পরিমাণ রেসপেক্ট করা হয় আর কি, যে পরিমাণ কি বলে আর কি সুযোগ সুবিধা দেওয়া হয় আর কি, সেটা আমার তো জানা নাই ভারতে সংখ্যালঘুদেরকে এরকম করা হয় কিনা, সেটা দেখতেই পাচ্ছি আমরা কিরকম নিগৃহের শিকার তারা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখন বর্তমান দেশের অবকাঠামোকে
হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য ভূমিকা রাখছে, বক্তব্য দিচ্ছে, এটা তো আমাদেরকে ব্যাপকভাবে ভাবাচ্ছে আর কি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে বিএনপিকে বা বর্তমান সরকারকে খুবই সতর্ক হয়ে আগামী ইলেকশনটাকে ফেস করতে হবে। আগামী ইলেকশন বলতে বোঝাচ্ছি স্থানীয় সরকার নির্বাচনটাকে আর কি। কারণ এটা একদিকে যেমন হয়তো সেলিম ভাই যেমনটা বলেছেন যে একজন মেম্বার প্রার্থী হলে সে ওই গ্রামে কারা কি করে সেটা তো আমরা জানতে পারবো, আবার লোকলজ্জা মুখলজ্জার কারণে কিন্তু অনেকে অনেক কিছু নাও বলে ফেলতে পারে এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে হিসাবের খাতায় নির্বাচন শেষে এতজন আওয়ামী লীগের নির্বাচিত হয়ে গেছে, এরকম কিছু বের হয়ে চলে আসবে। আমরা এটা আগে থেকেই সতর্ক করছি, এজন্য তাদেরকে খেয়াল রাখতে হবে। আর কিছুক্ষণ আগে সেলিম ভাই একটা কথা বলেছেন আর কি, দলীয়করণ হয়েছিল বিগত আওয়ামী সময় আর কি। আচ্ছা, কথা খাতিরে ধরে নিলাম যে খুবই দলীয়করণ হয়েছিল এই আমলে, ইন্টারিম আমলে। তো বিএনপি এখন এসে কেন সেই দলীয়করণ করলেন? পুলিশের প্রধানকে কেন একজন দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো? ভিসিদেরকে কেন দলীয় কর্মকাণ্ডে নিয়োজিত ছিল তারা? অর্থাৎ এগুলোকে যদি আপনি রিফাইন না করতে পারেন, ডিসিশন নিতে না পারেন, আলটিমেটলি আপনি যে নতুন বাংলাদেশের কথা বলছেন আর কি, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু চমৎকার, সেই বক্তব্যগুলো বুমেরাং হতে পারে। আমরা আশা করি যে বুমেরাং হবে। ইভেন আজকেও দেখবেন যে সংসদে বিরোধী দলের পক্ষ থেকে কথা বলা হয়েছে যে আমরা চাই সরকার এই রাজস্ব আদায়, বাজেট বাস্তবায়ন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এবং বাস্তবায়ন করুক। মানে সরকার এই 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়ন করলে আমাদের তো কোনো ক্ষতি নাই, এদেশের উপকার হলে। আমাদের আসলে একেবারে সময় শেষ, আমরা হাতে মাত্র 1 মিনিটের মতো সময় পাবো। শফিকুল আলম, আপনার যদি এখানে কোনো কিছু যুক্ত করার থাকে। না, আমার আর এখানে নতুন করে অ্যাড করার কি আছে? আমি মনে করি যে আমাদের সামনের দিনগুলো আরো ভালো হবে। আমি খুব মানে গত 4 মাসে আমি সংসদের অনেকগুলো সেশন দেখেছি, and I feel emboldened যে আমাদের ইয়ে হবে। আর আওয়ামী লীগের ফেরার আমি কোনো চান্সই দেখি না। ওদের একটা প্রথম কথা হচ্ছে যে ওদের এখনো কিছু টাকা আছে, সেটা খরচ করছে, কিছু লোককে মাঠে এনে তারা আবার ক্যাওটিক একটা সিচুয়েশন, কিন্তু এটার তো অ্যাবিলিটি তাদের নাই। আর একটা হচ্ছে যে গ্রামগঞ্জে কিন্তু আমি আওয়ামী লীগকে তেমন একটা দেখি না, একদমই নাই। যে পরিমাণ চোরটা আমি ওরা করেছে, ওদেরকে আসলে বাংলাদেশের সোসাইটিতে ওদের কোনো জায়গা আমি তো দেখি না এখন। আর যারা যদি তারপরেও আওয়ামী লীগের নাম ব্যবহার মানে সাইলেন্ট কিছু সাপোর্ট নিয়ে ইয়েতে আসবেন, যাদের এগেনস্টে কেস নাই, যারা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে আসবেন, আদৌ তাদেরকে আসলে লোকাল কমিউনিটি কতটুকু নিবে? কেননা সত্যিকার অর্থে আওয়ামী লীগের যে ভয়ানক শাসন এবং আওয়ামী লীগের যে ভয়ানক ক্র্যাকডাউনটা, যেই ধরনের অত্যাচার, এটা আপনি বিএনপির 60 লক্ষ কর্মীর উপরে তারা অত্যাচার করেছে, জামাতের 10 লক্ষের উপরে কর্মী, এমন কোন লোক নাই গ্রামে। আমি আমার গ্রামে যাদেরকে দেখি 15-20টা করে কেস, এই লোকগুলো তো ভুলে যায় না আওয়ামী লীগ কি কাজটা করেছে। আপনি ভাবছেন যে এই জুলাই কি মানুষ মারা গেছে, তার আগে কি অন্যায় হয় না? আপনি 2015 সালে হয় নাই? মাওলানা সাইদির বিচারের দিনের থেকে ওই পুরো, আমি 2 দিন ধরে লাশ গুনে, আমি তখন এফপিতে ছিলাম, 160টার মতো লাশ গুনেছি। ওইখানে কোনো টিয়ার গ্যাসও মারা হয় না, কিছু নেই, ফার্স্টে এসেই বন্দুক দিয়ে গুলি করেছে। তো এগুলো তো মানুষ ভুলে নাই। আমরা হয়তো বা ঢাকা এসে আমরা অনেকে অনেক বড় বড় চাকরি করি, অনেক কিছু ভুলে যাই। তো গ্রামের যে লোকটা দিনের পর দিন জেলে ছিল, দিনের পর দিন বেল পায়নি, তার জমি বিক্রি করে বেলের টাকা, লয়ারের টাকা দিতে হয়েছে, তারা তো নিশ্চয়ই তারা আসলে ভুলে যাবে না, তাই সেই সুযোগটি আসলে তাদের নেই। আমরাই আসলে সেই প্রত্যাশাই করতে চাই। ধন্যবাদ শফিকুল আলম, এবং একই সাথে ধন্যবাদ সাদাত হোসেন সেলিম এবং রাশেদুল ইসলাম রাশেদ। আপনার সাথে নিশ্চয়ই আগামীতে কথা হবে এবং আপনাদের সবার সাথেই আবারও রাজনীতির অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। দর্শক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন, তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।